সংসদ আগের রাইতে ভোট হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই। অনেকদিন বিএনপি ভাবছিল যে সংসদে যাবে কি যাবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখে তারা এমপি হয়েছে। তারা ওই যে গাড়ি আমদানি করার সুবিধা কিংবা নানান কারণে তাদেরকে ধৈর্য রাখতে পারবে না। শেষ পর্যন্ত 7 জন মিয়া এমপি তারা সংসদে গেছে এবং এই 4 বছর পর্যন্ত সংসদে ছিল। তাহলে আমার মতো একজন ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি গণভবনে গেলেই কি হইতো আর না গেলেই কি হইতো। তো এইটা যদিও গ্রামে বললে যে কথার পৃষ্ঠে কথা আয়, এই সমস্ত কথা আসলে বলতে চাইছিলাম না, কারণ বিএনপির সিনিয়র নেতারা আবার বলবে তুমি এইভাবে বললে, আমরা তো বলছিলাম বিষয়টা আমরা দেখবো। পরিষ্কার ভাবে অনেকে বলছে যে ছেলেরা বেয়াদবি করতেছে, আমরা সব সিনিয়র নেতারা নিষেধ করছি জেলাকেই ঝামেলা না করতে, তারপরেও করতেছে। যাই হোক, এখন তো সেইখানে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল এই 14-15 বছর আন্দোলন সংগ্রাম কইরা হাসিনার পতন ঘটাইতে পারছে? এলাকায় টিকতে পারছে? পারে নাই। কিন্তু 2018 সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশের সাধারণ ছাত্র জনতাকে যখন প্রতিবাদী আমরা করা শুরু করেছি, 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যার মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, তরুণদেরকে আমরা সংগঠিত করেছি। এর মধ্যেই নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। আপনারা জানেন, রাজনৈতিক দলের বাইরে আপামার ছাত্র জনতাকে আমরা সংগঠিত করেছিলাম, প্রতিবাদী হিসেবে গড়ে তুলেছিলাম, যার ফলে 2024-এর এই গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা দেখেছেন, তাও অনেক নেতারা যখন তেনাই গেছে, কোথায় গেছে, আমরা রিমান্ডের মধ্যে থেকেও বলেছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। তো ধাক্কা দেশের কাজ হয়েছে, তো কাজ হয়েছে, সামনে আরো অনেক কাজ হবে, আপনারা দেখবেন। আমরা বলছি, বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো বেশি শক্তি রাজনীতি করতে চাবে, গুন্ডামি মাস্তানি করে এলাকায় ভয় ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাবে, তাদের পরিণতি ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মতো হবে। এই আমখোলা বলেন, গলাচিপা বলেন, অনেক কুতুব ছিল না, সেই কুতুবরা এখন কই? এখন চুলার দ্বারে বিলই ঘুমায়, বাড়তে মশারি টানানের এখন লোক নাই। বাবারা, ভাইয়েরা, পর্যায়ে রাজনীতি করে কি করবা? তুমি বিপিনের পোস্টার ছেড়ো, বিপিনের অবস্থান সম্পর্কে তুমি জানো? আমরা হুকুম দিলে তোমাদেরকেও সাইজ করবে, যারা এই ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিড়ছো, যারা অফিসে ভাঙচুর করছো, আমরা অর্ডার দিলে তাদেরকেও সাইজ করবে। বললাম, তোমার গায়ে শক্তি, তুমি 5টা কিল দিতে পারবো, আমরা তো 4টা দিতে পারবো নাকি? যদি অর্ডার দিতাম, গলাচিপা 10 মিনিট খেলা শুরু হয়ে যেত। সবাই বলছি যে একটু ধৈর্য ধরেন, মানুষ দেখুক, এখন শয়তানি জাররমি মানুষ দেখুক। রয়েছে বলছে, অনেকে বলবে এই ফেসবুক, ইউটিউবে এখন তো সব কথা চলে যায় যে সে একজন জাতীয় নেতা, এটা কি বলে? বলছি, ভোট করতে আসছি তো গ্রামের, ওয়ার্ডে, ইউনিয়নে, সুতরাং গ্রামের মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষাই তো কথা বলা লাগে। শুদ্ধ ভাষায় বললে তো লোকজন বুঝবে না, কাজে এটা তো বলতে হবে। তো এই জন্য বললাম, শয়তানি করতেছেন আপনারা, বিপদে পড়লে আপনাদের নেতা খাতা কেউ কাছে আসবে না। আরে ভাই, শেখ হাসিনাই পালাইছে হেলিকপ্টার নিয়ে, কাপড় চোপড় গুছাইতে পারে নাই, ভাত খাইতে পারে নাই, এমপি মন্ত্রীদের নিয়ে পালাইতে পারে নাই। ওই শামীম ওসমানরা নারায়ণগঞ্জ থেকে হুঙ্কার দিছিল, বোরখা পরে পালাইছে, তার নেতা কর্মী, তার কর্মীদের খবর আছে না। কিন্তু আমরা, আমাদের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে, ছুটে গিয়েছি, তাদেরকে বলেছি এবং এখনো বলছি, আমি যদি জীবিত থাকি, আমার একজন কর্মীর ক্ষতি হলে তার পাশে আমি থাকবো। যারা আমাদের নেতা কর্মীর সেই ক্ষতি করবে, পয়সা থাকলে তাদেরকেও দেখে নেব, পরাই গন্ডায় হিসাব বুঝাই দেব, পরাই গন্ডায় হিসাব বুঝাই দেব। আমি আজকে এখানে আমাদের আহ্বায়ক কাছে আমাদের
আলিম ভাই, সদস্য সচিব আমার খালু এমদাদ মিয়া, ছাত্রের এই যে সভাপতি সেক্রেটারি ইমরান আছে আমখালার ছেলে, যুব অধিকারের সভাপতি কাউসার মেড্ডা আছে ইউনিয়নের, আমাদের উপজেলার সভাপতি আছে রাসেল ভাই, আছে রাসেল ভাই পিছনে আছে, রাজিবুল ইসলাম যুব ইউনিয়ন সেক্রেটারি, এই ছাত্রে আছে তুহিন, সবসময় আমাদের অনলাইন ক্যামেরা নিয়ে থাকে, আমখোলার ছেলে। তারা দেখতে ছোট হইতে পারে, মানুষগুলোর কলজে কিন্তু অনেক বড়। ওই 28 অক্টোবরের পরে আপনারা খবরে শুনেছেন বিএনপি কার্যালয়ের সামনে মানুষ নাই, বিরান মরুভূমি, অফিস তালামারা। এই বিএনপি অফিসের সামনে আমরা স্লোগান দিয়ে গিয়েছি এবং এই ছেলেগুলো এলাকায় ছিল, ঢাকায় গিয়ে আন্দোলন করেছে। এই আমাদের শ্রমিক অধিকার পরিষদের উপজেলার সেক্রেটারি নাজমুল আওয়ামী লীগের লোকেরা মারছিল, সেই সময় কিছু বলি নাই, কারণ কি আমরা কিছু বলবো পুলিশ দিয়ে ধরাই দিত, পুলিশ দিয়ে মামলা দিত। এখন আর সেই দিন নাই। এখন একটা দিতে আসলে পাল্টা কিন্তু খাবেন, ওইটা হিসাব করে নেবেন, খাইবেন হয় 2 দিন আগে, না হলে 2 দিন কিন্তু পরে। বলছি যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই না, এগুলো আমার সাথে যায় না। আপনারা আমার গত 7-8 বছরের রাজনীতি শোনেন, বক্তব্য শুনেন, এইভাবে আমার কোনো বক্তব্য শুনেছেন কিনা? শরীরে রক্ত টকবক করছে, নিজেকে আর সহ্য করতে পারছি না, চেক দিতে পারছি না। কত বড় কলিজা হলে আমার নেতা কর্মীদেরকে হুমকি দেয়, আমার ব্যানার ছিঁড়ে। শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতারা বলেছে হাসান মামুনের বিষয়ে তারা পদক্ষেপ নেবে, যারা এই কাজ করেছে তাদের বিষয়ে। সেই কারণে আমরা সহ্য করে আছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই হামলা, অফিস ভাঙচুরের প্রতিবাদে প্রোগ্রাম হয়েছে, হচ্ছে। আজকে সন্ধ্যায় ঢাকায় প্রোগ্রাম অব্যাহত, ওই বাড্ডাতে ওইখানেও প্রোগ্রাম হবে। কারণ গণ অধিকার পরিষদ শুধুমাত্র গলাচিপায় 10 মিনায় নয়, সারা বাংলাদেশে বিস্তৃত। আজকে এই গণ অধিকার পরিষদ কারো কোলে বসে তৈরি হয় নাই, কারো সহযোগিতায় তৈরি হয় নাই, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষের ভালোবাসা, জনসমর্থন নিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং ইনশাআল্লাহ আগামীতে এই গণ অধিকার পরিষদ এক সময় সরকার গঠন করবে। আল্লাহর হস্তে হাত জোড় করে বললাম, বিনয়ের সাথে বললাম, ভালো থাকেন, ভালো খান, ভালো কাজ করেন, সেই দল করেন, মত করেন, হিন্দু করে হিন্দু ধর্মের হন, মুসলমান ধর্মের হন, বৌদ্ধ খ্রিস্টান হন, এলাকার মানুষ হিসেবে ঢাকায় আমাদের অফিস কেন্দ্রীয় কার্যালয় আছে আলরাজি কমপ্লেক্সে যাবেন, অফিসে একটা চা খাবেন, সমস্যা থাকবে, সমস্যা নিয়ে যাবেন, সামর্থ্য অনুযায়ী আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সে আমার দল করে কিনা ওইটা আমি দেখব না। তাই বারবার অনুরোধ করি, ওই সমস্ত পাতি নেতা ছাতি নেতা লাফালাফি করিলেন না, একটা বিপদ ঘটতে গেলে ওই নেতা রক্ষা করতে আসবে না। আপনাদেরকেই বলি, বিএনপির ভাইদেরকেই, যার কথায় চিংড়ি মাছের মতো লাফালাফি করতেছেন, 16 বছরে সেই নেতা কয়টা ফ্যামিলিকে আর্থিকভাবে সহযোগিতা করছে, কয়টা মানুষের মামলার পরিচালনার দায়িত্ব নিয়েছে, কয়টা মানুষকে দেখছে না। এখন দেখছে যে বিএনপি একটা বড় দল, সরকার গঠনের চান্স আছে, খাজান এমপি টিমপি লান আশা দিতেছে, এমপি হইলে তুমি চর খাবা, তুমি তর খাবা, তুমি সুলিশ খাবা। বিশ্বাসে চরকা জলে গলা চিপা 10 মিনায় অন্তত এই চর তর দখলদারি আর আমরা মানব না। বলছি যে এলাকার মানুষ যার যেই দোকান সে দোকানদারি করবে, যার জায়গা সে ঘর উঠাইবে, চরের জমি চরের লোক নিবে,
জেলেরা মাছ ধরবে, কিন্তু ওই ব্যাগ দেয় এখন নাকি এই হ্যাঁ বেঁচে। চিন্তা করেন, মানুষের রক্ত চুষে খায়, এরা নাকি রাজনীতিবিদ। আওয়ামী লীগ আমলে হয়েছে, এখন তো কোনো দল ক্ষমতা নাই, আছে না। এখন ডক্টর ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। বাংলাদেশের ইতিহাসে এই রকমের কোন সরকার আসে নাই যে যাকে দল মত নির্বিশেষে সকল মানুষ সমর্থন করছে। আজকে সেই শক্তিশালী ইউনূস সরকার ক্ষমতায়, আমরাও তাদেরকে সমর্থন করছি এবং আমরা বলছি এই বাংলাদেশে কোন রাজনৈতিক উৎপাত যেন না চলতে পারে, পুলিশকে প্রশাসনকে যেন কেউ জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, থানা ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিসে কোন দলের যেন মাতব্বরি না চলে, জনগণের যেন সম্মান থাকে, জনগণের যেন মাতব্বরি থাকে। জনগণ নাগরিক যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, ভোটার, এই জনগণ যাবে তাদের সমস্যা নিয়ে সরকারি অফিস আদালতে গুরুত্ব দিয়ে কাজ করবে। তাহলে এই জন্য এই রকমের একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য আমরা বলছি কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারটা কি? পুলিশের পদ যেন বা পুলিশ যেন এমপি উপজেলা চেয়ারম্যানের নির্দেশে না চলে, প্রশাসন যেন কারো কাছে জিম্মি না থাকে, ওইভাবে নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করে এবং প্রশাসনের পদায়ন পদোন্নতির জন্য যেন কারো উপরে নির্ভরশীল না হতে হয়, সেরকম একটা প্রশাসনিক সিস্টেম গড়ে তুলতে হবে। আমাদের ভোট এবং নির্বাচন ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুলতে হবে, ওই যে আওয়ামী লীগের আমলে চেয়ারম্যানিটা নৌকায় সিল দিয়া বলছে মেম্বারিটা আপনি যাইয়া মারেন, এইরকম নির্বাচন আর ভোট যেন দেশে না হয়, সেই জন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং যারা এই রাজনৈতিক উৎপাত করবে, প্রশাসন যেন জুলাইয়া সাইজ করতে পারে। এই জন্য আমরা বলছি শুধু এই গলাচিপা 10 মিনা নয়, সারা বাংলাদেশেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বলছি, পুলিশকে বলছি, ভাই এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, কোন রাজনৈতিক সরকার নাই, ওই রাজনৈতিক দলের গুন্ডা মাস্তানদেরকে এখন যদি শায়েস্তা করতে না পারেন, আপনারা কিন্তু ভবিষ্যতে প্রশাসন চালাইতে পারবেন না, এলাকার শান্তি রক্ষা করতে পারবেন না। কাজী র্যাব দিয়া পুলিশ দিয়া সাটাই এখনই সোজা করে যাবে, তো সাটাসাটি অনেক জায়গায় শুরু হয়েছে, ভবিষ্যতে আরো হবে। তারাই উৎপাত করবে, সেটা যদি আমার লোক হয় তাও কিন্তু বাসামে পড়ে যাবে। এই জন্য আমার লোকদেরকে আমরা বলবো, ধৈর্য ধরবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন। ইতিমধ্যেই এই গলাচিপা 10 মিনায় আলহামদুলিল্লাহ 45টা মসজিদে 3 লক্ষ টাকা করে সরকারি অনুদান আমরা দেওয়ার ব্যবস্থা করাইছি। আমি টাকা দেব, আমাদের দল দেনে, সরকারের ফান্ড আমরা একটু তদবির করে আমরা এলাকার উন্নয়নের জন্য আনছি। এই গলাচিপাতে 45 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য আমরা একটা ব্যবস্থা করাইছি। 10 মিনাতে 40 কিলোমিটার করাইছি। এই গলাচিপা 10 মিনাতে কিছু স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে টিন দেয়া পানি পড়ে, আকাশের চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, পোলা পানে হোগলায় পানিতে বইয়া ক্লাস করে, এই সমস্ত কিছু স্কুলে আমরা কিছু ভবন আমরা নির্মাণের ব্যবস্থা করছি। এই যে দীর্ঘদিনের দুর্ভোগ, অন্তত আপনার বাপের দাদারাও এইখানে বলছিল একটা ব্রিজ হইবে, এই যে আমাদের হরিদেবপুর এইখানে, এইটা আপনার রামনাবাদ সেতু, এইটা যাই হোক বিগত সরকার আপনার এইটা বাজেটটা পাস করে গেছিল। এই সরকার আসার পরে দেখছে সেখানে 2টা কোম্পানি ওই টেন্ডারে অংশগ্রহণ করছে, ওইটা একটা সিন্ডিকেট। সুতরাং কাজটা যাতে ভালো হয়, এই জন্য তারা বলছে আরো অধিক প্রতিযোগিতার প্রয়োজন। ওই টেন্ডার বাদ দিয়া আবার রিটেন্ডার করতে দিয়েছে। রিটেন্ডার করার মাঝখানেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা একেবারে গুরুত্বপূর্ণ প্রকল্পকে প্রাধান্য দিচ্ছে, সেই কারণে ওইটা একটু 1 পৃষ্ঠার নিচে পড়ে গেছিল। ওইটা কম অগ্রাধিকার গুরুত্বপূর্ণ অবকাঠামো বা প্রকল্প হিসেবে বিবেচিত হইয়া ওইটা সেকেন্ড ধাপে পড়ে গেছিল। আমি অর্থমন্ত্রীর দায়িত্বে অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন সাহেব, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সড়ক, এটা যেহেতু সড়কের কাজ, জনাব ফাউজুল করিম, 3 উপদেষ্টার সাথে একাধিকবার দেখা করেছি। যে আমি এর আগে একটা সমাবেশে বলছিলাম এই ব্রিজটা হবে, আমরা এলাকার মানুষের কাছে কমিটমেন্ট দিয়েছি, এইটা আপনাদেরকে পাস করা লাগবে। আমরা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে উপদেষ্টা বানাইছি, এলাকাটা ব্রিজ আমরা
জনগণের জন্য যেতে পারবো না, এটা তারা বিষয়টা গুরুত্ব দিয়েছে। এমনকি আমাদের ছাত্র বন্ধু, আমাদের সাথে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এমনকি আরেক উপদেষ্টা পদত্যাগ করে এখন একটা দল গঠন করেছেন এনসিপির উপদেষ্টা নাহিদ, তিনিও আসলে এই ব্রিজটার জন্য ফজলুল কবির ভাইকে বলেছিলেন 5 উপদেষ্টা এই ব্রিজটার জন্য সুপারিশ করছে। এই ব্রিজটা এখন টেন্ডার পর্যালোচনা পর্যায়ে আছে, যে কোনো সময় ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, যে কোনো সময় ব্রিজের কাজ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তো এখন আমরা এলাকার এমপি মন্ত্রী জনপ্রতিনিধি না হয়েও আমাদের একটা পরিচিতি আছে, অবস্থান আছে। আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় এইটা অর্জন করেছি, যেটা দিয়ে এলাকার মানুষের মঙ্গলে কাজ করতেছি। আমরা তো ভাই কারো মাথায় বাড়ি দেই নেই, কাউকে হয়রানি করতে চাই না। তাহলে এই যে ছোট লোকি ইত্যাদি কাজগুলো যারা করতেছেন, আমাদের লোকজন হুমকি দেন, বাজারটা কি তোমার বাবার, বাজারে উঠতে দেবা না, এই সমস্ত হুমকি দাও, পোস্টার ছিঁড়ে পালাও, ভালো হয়ে যাও ভাইরা, ভালো হয়ে যাও, ভালো হয়ে যায়, টাকা পয়সা লাগে না, লাগে টাকা পয়সা লাগে না। আর ভালো না হইলে কিন্তু মুগুরের বাড়ি তোমাকে কপালেও জড়বে, জানাই। আমার কথা এইটাই, আমরা কোন রাজনৈতিক বিভাজন বিদ্বেষ ছড়াতে চাই না, সবাইকে নিয়ে এলাকায় একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই। দল মতের ভিন্নতা থাকবে, পার্থক্য থাকবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমোনাই থাকবে, যে যাই দল করে, সবাই যার যার অফিস করবে, দল করবে, একই আমরা এলাকায় থাকি, কথা বলবো, চা খাবো, একটা আন্তরিক পরিবেশ আমরা এলাকায় গড়ে তুলছি। ভীতিকর পরিস্থিতি এলাকায় তৈরি করবো না। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে, বোধোদয় হবে, তারা সঠিক পথে ফিরবে। আল্লাহর কাছে সেই দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।